আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিবিএস কেবলসের সৌজন্যে এই অনুষ্ঠান আপনারা দেখে থাকেন চ্যানেল 24 এর পর্দায়। অনুষ্ঠানের নাম হচ্ছে প্রসঙ্গ রাজনীতি। আপনারা যারা এই অনুষ্ঠান নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই জানেন যে এই অনুষ্ঠানে আমরা একদম রুট লেভেলে লোকাল পর্যায়ে যারা রাজনীতি করেন আর তাদেরকে নিয়ে আসি আপনাদের সামনাসামনি করি, তাদেরকে দাঁড় করাই, আপনাদের প্রশ্ন তাদের কাছ থেকে উত্তর আমরা শুনি। আজকে আমরা সেই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও জেলার রাজনীতি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা পরিচয় করিয়ে দিই যারা আজকে যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি আমরা। এখানে রয়েছেন আমার ঠিক হাতের বাম পাশে রয়েছেন মির্জা ফয়সাল আমিন, তিনি সহসভাপতি জেলা বিএনপি ঠাকুরগাঁও জেলা। রয়েছেন জনাব আবু তোরাব মানিক, তিনি সভাপতি হচ্ছেন ঠাকুরগাঁও জেলা প্রেস ক্লাব। এবং তারপরে রয়েছেন জনাব অরুণাংশু দত্ত টিটো, তিনি সভাপতি ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা আওয়ামী লীগ। আপনাদের তিনজনকেই শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা আপনাকে দিয়ে শুরু করি টিটো ভাই। জি, আপনারা ক্ষমতায় এখন, কি মনে হয় যে আশা আকাঙ্ক্ষা ছিল এই বাংলাদেশের একদম উত্তরের একটি জেলা, 5টি উপজেলার 4টি হচ্ছে সীমান্তবর্তী ভারতীয়, একটু অনুন্নত এলাকাও আমরা বলি অনেক সময়, কি মনে হয় আপনার যে আশা আকাঙ্ক্ষা মানুষের ছিল কতটা পূরণ করতে পারলেন আপনারা? ধন্যবাদ আপনাকে। আমি তো প্রথমে ধন্যবাদ জানাই চ্যানেল 24 কে, আপনারা আমাকে ডেকেছেন এখানে টকশোয়ে অংশগ্রহণ করার জন্য। আমি প্রথমেই এই বিজয়ের মাসে শ্রদ্ধা করে স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং 75-এর 15ই আগস্ট তার পরিবারকে নিঃশংস হত্যা করা হয়েছিল, তাদের সবাইকে শ্রদ্ধা করে স্মরণ করি, জাতীয় 4 নেতাকে। এবং শ্রদ্ধা করে স্মরণ করি মুক্তিযুদ্ধে যারা আত্মহতি দিয়েছে দেশ স্বাধীন করার জন্য তাদেরকে, এবং যারা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আছে তাদেরকে আমি শ্রদ্ধা করে স্মরণ করি। আপনি অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে আজকে আমরা মানুষের আশা আকাঙ্ক্ষা কতটা পূরণ করতে পেরেছি বা আমাদের লক্ষ্য কতটুকু এগিয়ে আসলাম। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, আওয়ামী লীগ যা বলে তাই করে। আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার উদ্যোগে ঠাকুরগাঁতে আমরা এই দীর্ঘ 2008 সালের পর থেকে বিশেষ করে আমরা যে উন্নয়নমূলক কর্মসূচিগুলো করেছি, আপনি শিক্ষা খাত বলেন, স্বাস্থ্য খাত বলেন, আপনি যোগাযোগের ক্ষেত্রে বলেন, সকল ক্ষেত্রেই যে আমরা উন্নয়নটা এনেছি, এটা আমরা মনে করি আমরা উন্নতির শিখরে ঠাকুরগাঁকে একটা অনুন্নত যে জেলা উপজেলা হিসেবে আপনারা বলছিলেন সেটা আমরা কাছাকাছি পৌঁছে গেছি। যেমন আপনাকে আমরা প্রথমেই বলি যে ঠাকুরগাঁয় যোগাযোগ ব্যবস্থা, ঠাকুরগাঁ অত্যন্ত এখন সময়ের সাথে সাথে অনেক বেশি যানবাহন বৃদ্ধি পেয়ে গেছে, লোকসংখ্যা বৃদ্ধি পেয়ে গেছে। আমরা ইতিমধ্যে যেটা প্রয়োজন ছিল আমাদের, আমরা বাইপাসের কাজ শুরু করে দিয়েছি। 13 কোটি টাকার বিনিময়ে এই বাইপাস শুরু হয়ে গেছে। আমার মনে হয় আর 1 বছরের মধ্যে বাইপাসটা উদ্বোধন হয়ে যাবে। ঠাকুরগাঁ শহর পৌরসভার মধ্যে চলাচলকে আরো সহজ করার লক্ষ্যে আমরা ইতিমধ্যে ডিভাইডার করেছি, যে ডিভাইডার 6 কিলোমিটার লম্বা, তার মধ্যে 3 কিলোমিটার সম্পন্ন হয়েছে, আরো 3 কিলোমিটার আমাদের সম্পন্ন হওয়া বাকি রয়েছে। আচ্ছা, এখন আপনি শিক্ষা স্বাস্থ্যের কথা উল্লেখ করেছেন। এখানে একটা প্রশ্ন আমাদের কাছে আগে থেকেই ছিল, সেটা হলো সদর হাসপাতালে যে 50 শয্যা থেকে 100 শয্যায় করা হলো, উন্নীত করা হলো যে সদর হসপিটালটি, সেইখানে কিন্তু এখনো জনবল সেই 50 শয্যার হসপিটালে যেটা ছিল সেটাই আছে। ওইভাবে আপনারা সেভাবে সেখানে প্রচুর জনবল সংকট রয়েছে, সেদিকে আপনারা আপনাকে আমি সত্য কথা বলি, ঠাকুরগাঁ সদর হাসপাতালে ইতিমধ্যে আপনার হতে জানা নেই, ইতিমধ্যে গণপূর্ত বিভাগ থেকে রংপুরে টেন্ডার হয়ে গেছে 200 বেড শয্যা বিশিষ্ট হাসপাতাল কাজ শুরু হয়ে যাবে 250। এবং ঠাকুরগাঁতে ঢাকা থেকে স্যাংশন চলে গেছে। আমরা খাদ্য, যেমন মনে করেন আমাদের রুগী 50 বেড বলছেন কিন্তু থাকে 100, বাইরে রুগীও জমা হয় ওখানে ভর্তি হয়ে থাকে, কিন্তু এখন কিন্তু আমরা 200 লোকের খাবার কিন্তু ব্যবস্থা করা চলছে। এবং অতি সত্তর 1 মাসের মধ্যে আমরা ধারণা করতেছি এই টেন্ডারে 250 বেড শয্যা বিশিষ্ট। আচ্ছা, আমরা একটু আমাদের এখানে বিএনপির প্রতিনিধিত্ব করছেন মির্জা ফয়সাল আমিন, আপনার কাছ থেকে শুনতে চাই ভাই যেটা বলছিলেন তার প্রেক্ষিতে আপনার বক্তব্য। আমি বলি, উনি বাইপাসের কথা বলেছেন। বাইপাসের প্রথম নকশা করেন আমাদের তৎকালীন বিএনপি আমলের প্রাক্তন মন্ত্রী, বর্তমান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এটার প্রস্তাব উত্থাপন করেন এবং এটা তখন একনেকে পাশও হয়। কোন সময়? এটা বিএনপির পিরিয়ডে, আচ্ছা 2001 থেকে 2006 পর্যন্ত সেটা পাশও হয়। তারপরে সেই শেষ মুহূর্তে সেটা পাশ হওয়ার কারণে বিএনপি সেটা কাজ শুরু করতে পারেনি। আচ্ছা, পরবর্তীতে আওয়ামী গভর্নমেন্ট ক্ষমতায় থাকার পরেও আজ পর্যন্ত সেখানে একটি ব্রিজ ছাড়া আর কিছুই হয়নি। এটা বাস্তবতা, এটাই সত্যি।
অপরদিকে ডিভাইডারের যে কথাটা বলা হলো, ঠাকুরগাঁ বাস স্ট্যান্ড থেকে ঠাকুরগাঁ চৌরাস্তা পর্যন্ত সড়কটি দীর্ঘদিনের সড়ক। এটা প্রায় ব্রিটিশ আমলের সড়ক। ব্রিটিশ আমলের এই সড়কের দুপাশে ছিল 100 বছরের সমস্ত পুরনো গাছ। আচ্ছা, এই গাছগুলোকে সমানে নিধন করা হয়েছে এবং বর্তমান আওয়ামী সরকারের ঠাকুরগাঁর ছাত্রলীগের, যুবলীগের, আওয়ামী লীগের নেতাকর্মীরা এই গাছগুলোকে নামকাওয়াস্তে খুব সামান্য মূল্যে টেন্ডারবাজির মাধ্যমে বেচে দিয়ে সড়কটাকে দুপাশে একটু বাড়িয়ে মাঝখানে একটি ডিভাইডার করে দিয়ে বলেছেন যেখানে একটা ডিভাইডার হয়েছে। এখনো ঠাকুরগাঁ শহরে যে যানজট, এটা কল্পনার অতীত। মানুষকে একটি সুন্দর শহর উপহার দিতে গেলে কিছু দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের প্রয়োজন। সেই নেতৃত্ব ঠাকুরগাঁর বিএনপির মধ্যে এবং আওয়ামী লীগের মধ্যে আসবে, এটাই আমার প্রত্যাশা। আচ্ছা, আপনি যোগ করতে পারেন। হ্যাঁ, এ ব্যাপারে দুজন অত্যন্ত সুন্দর করে বলেছেন। আমি চ্যানেল 24 এবং আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের দর্শকদের। সত্যিকার অর্থে আমাদের ওখানে একটি ডিভাইডার রোড হয়েছে। এই রাস্তাটি 22 ফিট ছিল আগে, এটিকে 56 ফিট করা হয়েছে এখন। এটি কাজ এখনো শেষ হয়নি, এটি কাজ চলছে। আমরা আশা করতেছি এই কাজটি সম্পন্ন হলে আমরা উপকৃত হব। একইভাবে আমাদের ফসল ভাই সময়ে পাস হয়েছে একনেকে, সেটা আওয়ামী লীগ ক্রেডিট নিচ্ছে শুধুমাত্র। ওই না, আমি আগে মূল রোডটার বিষয়ে একটু বলি। সেটা হচ্ছে যে মূল রোডের যে বিষয়টি, এটি কাজ চলছে, এগিয়ে গেছে অনেকখানি, অর্ধেক হয়েছে। মাঝখানে ঠাকুরগাঁ চৌরাস্তার যে মূল পয়েন্টটি, সেইখানে জায়গা না থাকার কারণে সেটি প্রশস্ত করা সম্ভব হয়নি। বাকি যে কাজটি হয়েছে সেটি প্রশস্ত করা হয়েছে। তবে ফয়সাল ভাই যে কথাটি বলেছেন যে সড়কে গাছ নিধন, এটি এক অর্থে সঠিক, এক অর্থে অন্যভাবেও বলা যায়। মানে রাস্তা বাড়াতে গেলে তো গাছগুলো কাটতেই হবে। কিন্তু এই ব্যাপারে অনেকের কথাও আছে যে এই গাছ বিক্রির ক্ষেত্রে প্রক্রিয়াটা সঠিক ছিল না, বা সরকার যে অর্থটা পাওয়ার কথা সেটি সঠিকভাবে। আমি আবু তোরাব মানিককে একটু ইন্টারাপ্ট করি। গাছগুলো রেখেও, এক সেকেন্ড প্লিজ, আবু তোরাব মানিককে আমি একটু ইন্টারাপ্ট করি। গাছগুলো রেখেও সড়কটি বাড়ানো যেত। ঢাকা শহরে মিন্টু রোডে বা বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যে ফুটপাতের দুপাশে রাস্তা আছে, মাঝখানে গাছ আছে। ফুটপাতের গাছ, ওই যে রাস্তা যেখানে গাছগুলো ছিল 100 বছরের পুরনো গাছ, এবং এগুলো ছিল ঠাকুরগাঁর সৌন্দর্য। সেই গাছগুলোকে রেখে গাছটাতে যদি আমি ফুটপাত করতাম, গাছের দুপাশে একটু বাড়িয়ে দিয়ে ফুটপাত করে পাশে যদি আমি রিক্সার জায়গা দিতাম বা অটো রিক্সার জায়গা দিতাম, তাহলে আমার মেইন রোডটা স্পেশালি আপনার গাড়ি চলাচলের অভিযোগটা কি তাহলে এখানে? আমার অভিযোগ আয় করার মানে আয়ের উদ্দেশ্যে এবং অদূরদৃষ্টিতা। এখানে আমি একটু ইন্টারাপ্ট করি। আমার বন্ধু মির্জা ফয়সাল আমিন, সে হয়তো এই বিষয়ে তার নলেজে নেই এবং সে অভিজ্ঞতা, সে সঠিক তথ্য নিয়ে আসতে পারেনি। রাস্তার গাছ কেটে যে টেন্ডারটা, এর আগেও উনি একটি প্রোগ্রামে ছিলেন ইন্ডিপেন্ডেন্টে, সেখানে আমাদের উপজেলার চেয়ারম্যান টগর, সেই বক্তব্যের মাঝে উনি কথা বলছিলেন। আমি খুব আফসোস বোধ করছিলাম যে সেখানে হয়তো আমাকে থাকলে খুব ভালো হতো। এই যে গাছ কাটার কথা আগে বলি, গাছ রাস্তা প্রস্তুতির জন্য গাছ কাটতেই হবে। যদি এটা যদি পরিদর্শন করে এটা যদি তদন্ত করা যায়, দেখা যাবে যে রাস্তা যদি 56 ফিট করতে হয়, সেই গাছ কাটার প্রয়োজনীয়তা রয়েছে। তবে এই যে গাছ কাটার বিষয়ে ছাত্রলীগ বলে উনি কথাটা বলেন, এটা একদম অসত্য। কারণ এই গাছ কাটার বিষয়ে সরকার থেকে নিয়মিতভাবে টেন্ডার হয়ে, রাজশাহীতে এটা টেন্ডার হয়েছে, সেখানে ঠাকুরগাঁর ছাত্রলীগ যুবলীগ যায়, সেখানে পার্টিসিপেট করে সেই টেন্ডারে কাজ নেওয়া, এটা একদম মিথ্যা এবং একটা অযৌক্তিক বক্তব্য উনি এখানে পেশ করছেন। আরেকটি কথা বলি, আমি আরেকটি কথা বলি, তিনি সাংবাদিক হিসেবে সেটি হচ্ছে, আরেকটু কথা শেষ করি। আমার বন্ধু একটা কথা বলছে যে বাইপাসে ওনাদের একনেকে পাশ করা ছিল, এই কথাটা আদৌ সত্য নেই। যেটা উন্মুক্ত হতে পারেনি, যেটা আলোর মুখ দেখতে পারেনি, সেটাকে প্রকাশ করার কোনো যুক্তি নেই। উনি বলছেন শুধু একটি মাত্র ব্রিজ ছাড়া, উনি হয়তো দেখেননি ইতিমধ্যে রাস্তার কাজ শুরু হয়ে গেছে, ইট পড়ে গেছে, সেখানে রেজিং চলছে। উনি হয়তো পাশ দিয়ে গেলে
হয়তো আমি অনেক অনুরোধ জানাচ্ছি উনি যেন যায় স্পটটা দেখে আসে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। মানিক ভাই, আমাদের ছোট্ট বিরতির সময়, বাইপাসের ব্যাপারে বিরতির পর আমাদের অনেক ইস্যু আছে, অনেক ইস্যু নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, থ্যাংক ইউ। ছোট্ট বিরতিতে যাব, তার আগে একজন আমাদের সাথে ফোনে লাইনে রয়েছেন, আমরা প্রশ্নটা নিয়ে নিতে পারি তার। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, বলুন কে বলছিলেন? আমি মাহবুব বলছিলাম ঢাকা থেকে। জি, আমার প্রশ্নটা হচ্ছে মির্জা ফয়সালের কাছে। জি শুনতে পাচ্ছেন? বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মাহবুব বলছিলাম। জি জি, আপনার প্রশ্নটা বলুন। প্রশ্নটা আমার প্রশ্নটা হচ্ছে যে ঠাকুরগাঁয়ে যারা বিএনপি করে, যারা বিএনপি দলকে ভালোবাসে, বিএনপি যারা নিবেদিত প্রাণ, হ্যাঁ, তাদেরকে মির্জা আলমগীর বা মির্জা ফ্যামিলি বন্ধ করে না। আচ্ছা, শুধু মির্জা বাড়ি যারা চাটুকারি করে শুধু তাদেরকেই মূল্যায়ন করা হয়। এটা কি সত্যি? আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। এই প্রশ্নের উত্তর আমরা শুনবো, পলিটিক্যাল আমরা এক পার্টে পলিটিক্যাল আলোচনা করব, সেই সময় আপনার প্রশ্নের উত্তর হয়তো পাওয়া যাবে। দর্শক, আমরা ছোট্ট বিরতির পর আবার ফিরে আসছি আলোচনা, আশা করি আপনাদের সঙ্গেই পাবো। প্রিয় দর্শক, আরো একবার আমন্ত্রণ আপনাদেরকে। আপনারা দেখছেন বিবিএস কেবলসের সৌজন্যে প্রসঙ্গ রাজনীতি। আজকে আমরা ঠাকুরগাঁও জেলার রাজনীতি নিয়ে আলোচনা করছিলাম। আমাদের সাথে মির্জা ফয়সাল আমিন, বিএনপির, জনাব অরুণাংশু দত্ত টিটু, তিনি আওয়ামী লীগের, এবং আবু তোরাব মানিক, তিনি সাংবাদিক প্রতিনিধি হিসেবে এখানে রয়েছেন। একজন দর্শক আমাদের সাথে ফোনে আছেন, আপনার প্রশ্নটা নিয়ে আমরা শুরু করব। কি আছেন? হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি কিন্তু সামনের কাছে একটু কথা বলতে চাই। জি শুনতে পাচ্ছেন? আমাদের ঠাকুরগাঁয় বিভিন্ন এনজিও খুব সহজ শর্ত ভাবে ঋণ দেয় আমাদের ছোটখাটো ব্যবসায়ীদেরকে, আচ্ছা, কিন্তু প্রচুর লাভ করে, বুঝছেন? হ্যাঁ, তো সেই হিসাবে কিন্তু আমার ব্যবসা হয় না। আচ্ছা, আর কোঅপারেটিভ কিছু ব্যাংক আছে, তো ওরা প্রচুর লাভ, সেই হিসেবে ব্যবসা হয় না। এই ক্ষেত্রে স্যারকে বলাতে কিছু আচ্ছা আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আপনাদের কোনো নিয়ন্ত্রণ আছে কিনা সেই বিষয়ে, কিছু করার সুযোগ আছে কিনা সেই বিষয়ে জানতে চান। আমি শুরুতেই, এই পার্টের শুরুতেই আপনার কাছে আসি। প্রশ্নটা এরকম ছিল যে 4টি উপজেলা হচ্ছে আপনাদের ভারত সীমানা ঘেঁষা একদম। আমরা বিভিন্ন সময় পত্রপত্রিকা, টেলিভিশনের নিউজে দেখি যে প্রচুর মানুষ চোরাচালানির সাথে, কিংবা মানুষের কাজ নাই বলে মানুষ ভারতের সীমানা পার হয় নানা ওয়েতে, তারা চোরাচালানির সাথে যুক্ত হয় এবং প্রচুর মানুষ মারা যায়। তো এই বিষয়ে রাজনৈতিক, আপনাদের সময় কিংবা এখন আওয়ামী লীগের সময় কোনো সমাধান ওইভাবে আমরা দেখি না। এই বিষয়ে আপনার কোনো বক্তব্য? আমি আপনাকে বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সময়টিতে ক্ষমতায় ছিল, সে সময় পর্যন্ত বর্ডার কিলিং কি পর্যায়ে ছিল আর এখন বর্ডার কিলিং কোন পর্যায়ে আছে, এটা আপনাকে বিবেচনা করতে হবে। এটা সমগ্র জাতি দেখছে। ঠাকুরগাঁর 4টি উপজেলা নিঃসন্দেহে আপনার বর্ডার এরিয়ার মধ্যে। দীর্ঘদিন থেকেই এখানে ক্যাটল ট্রেসপাস হয়। বেসিক্যালি ওখানে গরু চোরাচালানটা হতো, এটা দীর্ঘদিনের। কিন্তু ইদানিংকালে যে ঘটনাটা ওখানে ঘটেছে সেটা হচ্ছে মাদক, ভয়ঙ্কর রূপে মাদক চোরাচালান শুরু হয়েছে, এবং তার পৃষ্ঠপোষকতা দান করছে বর্তমান সরকারের দলীয় এক শ্রেণীর, আমি সবাইকে কন্ডেম করব না, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী, যারা সরকার দলীয় লোকজনের ছত্রছায়া থেকে এই মাদক ব্যবসাকে নিয়ন্ত্রণ করছে। এর সাথে পুলিশ প্রশাসন জড়িত, এর সাথে স্থানীয় সরকার দলীয় নেতারা জড়িত, এবং এখন পুরো ঠাকুরগাঁকে, আমি আমার বন্ধুবর টিটু দত্তকে বলবো, সেও জানে যে বিষয়টি স্বচ্ছ পরিষ্কার। ঠাকুরগাঁর জনগণ দেখছে এই প্রোগ্রাম, সারা বাংলাদেশের জনগণ দেখছে। ঠাকুরগাঁ এখন মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে এবং এখানে কোনো নিয়ন্ত্রণ নেই। এখানে যদি একটু নিয়ন্ত্রণ করা যেত, আপনি একেবারে বন্ধ করে দিতে পারবেন আমি সেটা বলছি না, কিন্তু এখানে একটা নিয়ন্ত্রণ থাকতে হবে। ঠাকুরগাঁতে একটা উপজেলা আছে, নাম হচ্ছে বালিয়াডাঙ্গি। বালিয়াডাঙ্গি উপজেলাতে সবচেয়ে বেশি এই মাদকের আদান প্রদান। আপনি এক শ্রেণীর ছেলে, আপনি দেখবেন মোটরসাইকেল নিয়ে প্রতিদিন বিকেল বেলা শত শত হাজার হাজার মোটরসাইকেল মুভ করছে আপনার বালিয়াডাঙ্গির দিকে, আবার ওখান থেকে আসছে, এবং দে আর অল ক্যারিং ফেন্সি রিলস অ্যান্ড অল, এই সমস্ত মাদক দ্রব্য। এটা হচ্ছে বাস্তব চিত্র। তো এখানে সরকার, যিনি সরকারে আছেন, যিনি রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, তাদেরই কর্তব্য, তাদেরই দায়িত্ব এটাকে বন্ধ করা। আচ্ছা, আমি এখানে একটু এই প্রসঙ্গে আমি বলতে চাই,
বন্ধুবর মির্জা ফয়সাল আমিন যে কথাটা বললো, বর্ডার কিলিং এর বিষয়টা বর্ডার কিলিং বিষয়টা যে কথা উনি তথ্য নিয়ে তথ্যটা সঠিক নয়। গত 1 বছরে একটি মাত্র কিলিং হয়েছে। কি জন্য কিলিংটা হচ্ছে সেটি হচ্ছে, আমরা জানি বাংলাদেশে যে সমস্ত এলাকায় বর্ডার আছে, আমাদের ওই অঞ্চলে আগে তার কাটা বেড়া ছিল না। এখন আগে যখন তার কাটা বেড়া ছিল না, তখন ওপেন এই গরু গবাদি পশু আনা যাওয়া করতো, অনেক স্মেলিং দুর্বল যাতায়াত করতো। কিন্তু তার কাটা বেড়া দেওয়ার পরে এটা কিন্তু ধীরে ধীরে কমে গেছে। এখন যে জিনিসটা দরকার, যে বর্ডার বেল্টে মানুষের সচেতনতা বৃদ্ধি। এখন যারা কিছু অসাধু শ্রেণীর ব্যবসায়ী আছে, হঠাৎ করে ভুল করে যখন ঘটনা ঘটায় ফেলে, গত 1 বছরে একটি মাত্র কিলিং সেখানে হয়েছে। কিন্তু সে আমার বন্ধু যে কথাটা বললো যে সেটা খারাপ দিকে গেছে তাদের সরকার, বলতে এই কথাটা সত্য নয়। আপনাকে 2টা পয়েন্টের কথা বলি। আপনি মাদকের আমি বলছি ওই পয়েন্টে পরে আসতেছি। আমি 2টা কথা বলি। গত এই কালী পূজায় পাড়িয়া ইউনিয়নে বর্ডার বেল্টে সেখানে মেলা হয়েছে 2 পক্ষ এবং তারকাটা মেলার নোম্যান্স ল্যান্ডের মধ্যে। সেখানে কালী পূজায় যে 2 দেশের মিলন মেলা, সেখানে লোকজন এসে সেখানে অনুষ্ঠান করতেছে। পার্শ্ববর্তী দেশের সাথে বর্তমান সরকারের যে সৌহার্দ্যপূর্ণ মনোভাব, সেটা কিন্তু বিরাজ করতেছে। আপনি হরিপুরের পাথরঘাটা যে আপনার কালী মন্দির আছে, সেখানে আমি নিজে গেছিলাম। তার কাটা বেড়ার পাশে কালী মন্দির, বাংলাদেশের নোম্যান্স ল্যান্ডের ঠিক পাশেই। সেখান থেকে ইন্ডিয়ান লোকরা আসতেছেন, এনারাও যাচ্ছেন। আর যে ঘটনাটা উনি উল্লেখ করলেন যে বর্ডার কিলিং, এটা বছরে 1-2টা, এটা আস্তে আস্তে কমে আসতেছে। এটা এলাকায় বর্ডার বেল্টের লোকদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। তিনি যেটা অভিযোগ করেছেন বিশেষ করে যে রাজনৈতিক দলের বর্তমান সরকারের, উনি যে কথাটা বললেন ফেন্সিলের কথাটা, আমি আপনাকে মূলত একটু পূর্বে ফিরে যাই। 91 সালে জাতীয় দল ক্ষমতায় আসলো। ঠাকুরগাঁ শহরের মূলত নাম হচ্ছে নিশ্চিন্তপুর। আমরা ঠাকুরগাঁর মানুষ কিন্তু নিশ্চিন্তে ঘুমাতাম। ঠাকুরগাঁয় কিন্তু কোনরকম ঠাকুরগাঁর মধ্যে আমাদের নিজেদের মধ্যে একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ মনোভাব ছিল। 91 সালে জাতীয় দল ক্ষমতা আসার পরে আমরা লক্ষ্য করেছি বাংলাদেশে, শুধু ঠাকুরগাঁ নয়, বাংলাদেশে ফেন্সিডিল এবং মাদক দ্রব্যের যে সৃষ্টি, সেটা 91 সালে বিএনপি গভর্নমেন্ট ক্ষমতা আসার পরে, এবং ঠাকুরগাঁয় সেটির সৃষ্টি হয়েছে 91 সাল থেকে। আমরা, আপনি জানেন, হয়তো জানেন কিনা জানি না, এই গভর্নমেন্ট ক্ষমতা আসার পরে প্রতি মাসে 61টি করে ছেলে মিনিমাম বালাডিঙ্গিতে বলেন, ঠাকুরগাঁ সদর উপজেলা বলেন, আমার বন্ধুবর এখানে আছে, ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদের সাজা দিয়ে দিচ্ছে, এবং এখানে কোনো দলমত নির্বিশেষে নাই। আর ফেন্সিলের কথা বলেন, আমার কাছে একটা স্ট্যাটিস্টিক আছে গত 3 মাসে। সেই স্ট্যাটিস্টিক বলতেছে, আমরা একটু আমাদের সময় কম, আমরা গত 1 মাসে গাঁজা ধরেছে 13 কেজি, ফেন্সিল হচ্ছে 700 বোতল, ইয়াবা হচ্ছে 225, টিটি হচ্ছে 63, আচ্ছা ওয়াইন হচ্ছে 352। আচ্ছা, আপনি এবং দেখেন এই যে তাহলে প্রত্যক্ষভাবে তুমি স্বীকার করছো, আমি বলছি যে এটা ব্যাপারটা হচ্ছে এই যে তোমাদের আমলে এটা হয়েছে। প্রশাসন যে কত সচেতন, এবং প্রতি মাসে 61টি করে ছেলে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে তাদের মামলা হচ্ছে, এবং হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন, কে বলছেন? আমি দেওয়ান আসাদুজ্জামান ফয়সাল, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন ঐক্য পরিষদের সমন্বয়ক। জি বলুন, শুনতে পাচ্ছেন। জি, আমার প্রশ্নটা দুটি রাজনৈতিক দলের, যেহেতু আমরা প্রশ্নটা গ্রহণ করলাম, পর্যায়ের নেতারা এখানে উপস্থিত এবং আমাদের শ্রদ্ধেয় মানিক ভাই এখানে উপস্থিত। আমার প্রশ্নটা হলো যে আমরা একটি বিশ্ববিদ্যালয়ের দাবিতে দীর্ঘদিন যাবত বিশ্ববিদ্যালয়ের দাবি। আচ্ছা মানিক ভাই, আপনি বলুন। তো আমি যেটা বলতে যাচ্ছি, বোদ্ধা কথা আমার 2 বন্ধুর কাছে, 2 ভাইয়ের কাছে, সেটা হচ্ছে আসুন, আসলে এই সরকারের আমলে এবং আগের সরকারের আমলে, কোন সরকারের আমলেই এটা কেউই জোর গলায় বলতে পারবেন না যে আপনারা মাদকের বিরুদ্ধে শক্ত কোনো অবস্থান নিয়েছেন। এবং ঠাকুরগাঁ সত্যিকার অর্থে এখন মাদকের স্বর্গ রাজ্য বলা যায়। প্রচুর মাদকের ব্যবসা হয়, প্রচুর ছেলে, এমনকি বিভিন্ন পেশার মানুষও এই মাদকাসক্তের দিকে ঝুঁকছে। যে অভিযোগটা তার কাছ থেকে ছিল যে সরকার দলীয় বলছি, এটাই বলছি, এটা আমরা সবাই অপরাধী। আসুন সবাই মিলে, আপনিও তো লড়াই কমিটির সদস্য, এবং প্রশাসনের যে ভূমিকাটা, প্রশাসন যে এবং বর্তমান সরকার প্রশাসনকে যেভাবে নিয়ন্ত্রণ করে, সেই মাদককে নিয়ন্ত্রণ করার জন্য যে ভূমিকা নিছে, সে ব্যাপারে আপনার কি মতামত? সেটাকে আপনি বলেন না, এই জন্য আমি আপনাকে বলছি যে আপনি আসেন, উনি আসেন, আমরা আসি, সবাই আসি, সবাই মিলে আমাদের ঠাকুরগাঁয়ের ব্যাপক জনস্বার্থে
আমরা মাদকের বিরুদ্ধে একটা অভিযান শুরু করি, মাদকটাকে বন্ধ করি, আগামী প্রজন্মকে ভালো করবার জন্য এখনই দরকার, এখনই এগিয়ে আসা দরকার। আমি আবু তোরাব মানিক আমার বন্ধুবর তার কাছে একটা প্রশ্ন করব। সেই প্রশ্নটা হচ্ছে, ঠাকুরগাঁয়ে যদি এটা বন্ধ করতে হয় তাহলে একটা টোটাল কনসাস লাগবে, সকলের সম্মিলিত প্রচেষ্টা লাগবে। আমি জিজ্ঞেস করি, আজকে আপনাদের যে ল অ্যান্ড অর্ডার কমিটি, জি, এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে কাকে নিয়েছেন আপনারা মেম্বার হিসেবে? একমাত্র উপজেলা চেয়ারম্যান পদাধিকার বলে তিনি এখানে আছেন। উপজেলা চেয়ারম্যান ইলেকশনে জিতে সেখানে বাধ্য হয়ে আপনারা বুঝেন জেলা বিএনপির সেক্রেটারি। আচ্ছা, আমার জেলা বিএনপির সেক্রেটারি হিসেবে আজকে নিয়েছেন, হি ইজ নট এ লেম্যান, হি ইজ দ্য সেক্রেটারি। না, হি ইজ দ্য সেক্রেটারি, বাট টুডে হি ইজ দ্য চেয়ারম্যান। আপনি চেয়ারম্যান, যেদিন চেয়ারম্যান হয়েছেন সেদিন নিয়েছেন, যেদিন চেয়ারম্যান ছিলেন না সেদিন কি আপনারা তাকে কমিটিতে নিয়েছেন? না, এটা নেওয়ার সুযোগ নাই। কেন সুযোগ নেই? আপনি ল অ্যান্ড অর্ডার কমিটি করবেন একটি, এটা কিন্তু আমি আপনার বিরুদ্ধে হচ্ছে কথাটা, কিন্তু এটা হচ্ছে আপনি তাহলে রাষ্ট্রের ফরম্যাট, এটা ফরম্যাটের উপরে আপনি রাষ্ট্রের ফরম্যাটে এসে তো রাষ্ট্র পরিচালনা করে কারা? সরকার। আর সরকার পরিচালনা করে কারা? আওয়ামী লীগ। ক্লিয়ার না? এটা মন্ত্রণালয়ের একটা নির্দেশনা আছে, সমাজের কোন কোন শ্রেণীর মানুষ হবে এবং প্রতিষ্ঠানের সরকারি কাজে কারাগারে থাকবে। আমরা সবাই না, আপনারা বলতে চান, কিন্তু আপনারা এই কথাটা পরিষ্কার করে বলেন না কেন? ওনার দলের লোককে যে নিতে হবে তার কোনো মানে নেই। না, আমার দলের লোককে আপনি না নিয়ে আপনি একটা বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দলকে বাদ দিয়ে, একটা বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দলকে বাদ দিয়ে আপনি ওখানে ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করবেন? আপনার এখন তো আপনার দল বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল কার্যত নাই। না, এটা ঠিক বলেছেন, কার্যত আমরা নেই, কার্যকরিতা আপনারা কার্যকারিতা দেখবেন কয়দিন পর। আবারও একটা বিরতি সময়, আমরা ফিরে আপনাদের সাথে ছোট বিরতিতে যাচ্ছি। বিরতির পর আবারও আসছি এই আলোচনায়। প্রিয় দর্শক, আরো একবার আমন্ত্রণ। প্রসঙ্গ রাজনীতি আপনারা দেখছেন চ্যানেল 24 এর পর্দায়। আমরা ঠাকুরগাঁও জেলার রাজনীতি নিয়ে আলোচনা করছি। আমরা টিটো ভাই, আপনাকে এইবার শুরু করি আপনাকে দিয়ে। সেটা হলো যে ঠাকুরগাঁও দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের যারা জনপ্রতিনিধি তারাই হয়ে আসছে, আমরা দেখছি মানে 90 এর পর থেকে। এইবার আমরা দেখলাম উপজেলার ক্ষেত্রে, উপজেলা নির্বাচনে 5টার মধ্যে 4টাই হচ্ছে বিএনপির উপজেলা চেয়ারম্যান। কি মনে হয় আপনাদের? একটু আপনি 90-এর দশকের কথা বলতেছেন, আমি আপনাকে একটু ফিরে যাই আরো পিছে। দেশ স্বাধীনের পর থেকে এ পর্যন্ত যত গণতান্ত্রিক নির্বাচন হয়েছে, শুধুমাত্র একবার 2001-এ বিএনপি সেখানে ঠাকুরগাঁও সদরে নির্বাচিত হয়েছে। আর অন্য জায়গায় যেটা প্রশ্ন এসে গেল যে জাতীয় পার্টি বা আমাদের অ্যালায়েন্সের, সেই জায়গায় কেন উপজেলায় এরকম আপনাদের একটা রকমের পতন? আমি তাহলে একটু পিছনে ফিরে আসি। আপনারা জানেন বাংলাদেশে একটা 5 তারিখে নির্বাচন হয়েছিল, যে জাতীয় নির্বাচন, 10ম জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে না। আমরা জানি ওই ইতিহাসটাতে যেতে হবে, এই জন্যই সেই ইতিহাসটাতে এই জন্যই যেতে হবে যে 5 তারিখের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি। অংশগ্রহণ না করে কি করলো? অংশগ্রহণ না করে তারা ভোটের দিন, বিশেষ করে ঠাকুরগাঁতে বাহির থেকে জামাতে ইসলামের ক্যাডারদের নিয়ে এসে ভোট কেন্দ্রে হামলা করে বিজেপি অফিসারকে হত্যা করলো, মানুষকে হত্যা করলো, পুলিশকে আহত করলো, বিজেপিকে আহত করলো, অস্ত্র লুট হলো, সে অস্ত্র পরে উদ্ধার হলো এবং ঠাকুরগাঁও শহরে একটা অরাজকতা সৃষ্টি হয়ে গেল। আমরা বন্ধুবর এখানে আছেন, বিস্তারিত জানেন। এই 5 তারিখের নির্বাচনের যে আদলে যে 5 তারিখে যে নির্বাচনটা হলো, পরবর্তীতে উপজেলা নির্বাচনে যে হলো, উপজেলা যে নির্বাচন হলো, সেই নির্বাচনে আমাদের বিভিন্ন জন, আমি সদর উপজেলা আসনে নির্বাচন করেছি, আমি উপজেলা নির্বাচন করেছি। আমার আসনে আমার পরাজয় হওয়ার কোনো সুযোগ ছিল না। কেন হেরে গেলাম? 5 তারিখের নির্বাচনের যে এফেক্ট, ওই এলাকা সংখ্যালঘু সম্প্রদায় এলাকা, 1,10,000 হিন্দু সম্প্রদায়ের মানুষ ভোট দেয়। এই 5 তারিখের নির্বাচনে হিন্দুদের উপরে যে অত্যাচার নির্যাতন চালা হয়েছে, 5 তারিখের নির্বাচনের পরও 1 মাস ধরে মানুষের বাড়িতে অগ্নিসংযোগ, গরু লুটতরাজ, মানুষকে আহত করা, মানুষকে আঘাত দেওয়া, মানুষের উপরে বিভিন্ন রকম ঘর বাড়ি নির্যাতন করে, এই ভয়ে আমি বলি আপনাকে, এই ভয়ে উপজেলা নির্বাচনে 20 থেকে 25,000 লোকরা ভোট দিতে আসেনি। হত্যা করা হলো, সেখানে যে নানান রকমের নির্যাতন হচ্ছিল, বলা হচ্ছিল বিএনপি জামাতের পক্ষ থেকে, সেই কারণে মানুষ ভয়ে তাদেরকে ভোট দেয় নাই, ভয় ভোট দিয়ে নাই, ভোট দিতে আসতে পারে নাই। মানুষের মধ্যে একটা আতঙ্ক ছিল, সেই আতঙ্ক কাটতে আমাদের অনেক সময় লাগছে। সেই আতঙ্কটা সম্পূর্ণ উনি যে বলছেন, ওনার দিক থেকে উনি দাবি করছেন, কিন্তু বাস্তবে এর ভেতরে আরো অনেক কথা আছে। আওয়ামী লীগের মধ্যে ইদানিং কিছু অন্তকোন্দল প্রকাশ্য রূপ নিয়েছে। না, আমাদের মধ্যে বলতে দাও, এইটা আমি একটু সত্য কথা বেরিয়ে আসবে, শুনি।
এইটা আমাদের এই জেলা সম্মেলন কিছুদিন আগে হলো আওয়ামী লীগের, সেখানে প্রকাশ্য পরিপূর্ণ কমিটি এখনো হয়নি, সেখানে শুধু প্রকাশ্যভাবে বোঝা গেছে, সেক্রেটারি মানুষ সভাপতি, বুঝতে পেরেছে যে তাদের মধ্যে একটা সমস্যার সৃষ্টি হয়েছে। কথাটা সত্য না, এটা গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে জেলা সম্মেলন হয়েছে। আচ্ছা, আমি আচ্ছা, interrupt করি, আপনারা আচ্ছা, জানেন শুনেন, না, আমি একটু মানে বলতে- বাংলাদেশ আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল। শুনতে দাও, তুমি বলতে দাও। এতে না, উনি তো মিথ্যা তোমরা বলছেন। তোমরা তো মিথ্যা কথা বলছে, বলবো মিথ্যা শব্দটা তো মিথ্যা কথা বলা বলছে, যাবে না। বলুক, মিথ্যাটাই শোনো। আচ্ছা শুনি, আচ্ছা, বলেন, হ্যাঁ, বলেন, বলেন। আপনি বলেন। আচ্ছা ঠিক আছে, আমি এটা মিথ্যা বললাম, এটা অসত্য বললে রাজনীতি সুন্দর দেখায়, রাজনীতি- সুন্দর দেখায়। তো প্রতিযোগিতা থাকবে একজনকে রাজনীতিতে, গণতান্ত্রিক সরাসরি কথা মিথ্যা বলতে বলা, হ্যাঁ। তাহলে আমি অন্তত একটা আমার বন্ধুর কাছে প্রশ্ন করি, সেটা হচ্ছে যে রানী শঙ্কলে একজন বিএনপির প্রার্থী ছিল এবং ওই প্রার্থীকে জামাত ইসলাম সাপোর্ট করে, কিন্তু আওয়ামী লীগের প্রার্থী ছিল চেয়ারম্যান 3 জন। 3 জনের মোট ভোটে দেখা গেছে বিএনপির প্রার্থীর চেয়ে অনেক বেশি, বাট 3 জনে কি জিতছেন? জিতেন নাই। জিতেছেন আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী আমাদের একজন, সেটা ঠিক আছে, বাট আওয়ামী লীগের আর নেতা কে তো দাঁড়ায় সেটা নিয়ে আমাদের দেখার বিষয় না। না না ঠিক আছে, আমরা এটা আমি জেনুইন কথাটা বলতে চাই ভাই। তারপরে এখানে বিএনপি জিতলেন, ঠিক একইভাবে হরিপুরে আওয়ামী লীগের যে প্রেসিডেন্ট, ওনাকে প্রার্থী করা হয়নি, কারণ প্রেসিডেন্টের আপন চাচাতো ভাই তিনি বিএনপির প্রার্থী। হয়তো কৌশলে আরেক মানে আর সাবেক যিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন আওয়ামী লীগের, তাকেও প্রার্থী করা হয় নাই, আওয়ামী লীগের সেক্রেটারিকে প্রার্থী করা হয়েছে, সেখানেও ওই কারণে হয়তোবা হেরে গেছেন। তো এই ধরনের বিষয়গুলোর কারণে কিছুটা জয় পরাজয়ের ব্যাপার আছে। না, তার কি মূলত আপনি মনে করেন না যে 5 তারিখের নির্বাচনে ঠাকুরগাঁও শহরে যে সংসদটা হয়েছে, এটা বলি, ঠাকুরগাঁও সদর আসনের সংসদ, আপনি একজন সাংবাদিক, এটা আমার বলার সুযোগ, আপনি এইটা বলেন, প্লিজ মেক ইট ক্লিয়ার। সুযোগ চাই। আমি আপনি এটা জাতির সামনে ক্লিয়ার করেন। আপনাকে এটা আমি অবশ্যই তার কাছ থেকে হত্যা হলো, এটা আমি আমরা সুযোগ তার চাই। কাছ থেকেই শুনি। আমি একটা সুযোগ চাই, সেটা হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় সহিংস ঘটনা কিন্তু ঘটে 5 তারিখের নির্বাচনে ঠাকুরগাঁওতে। এই কথাটা আপনি এবং clear করেন। বাংলাদেশ সময় এটা না, কারা এই করলো? 44 কেন বছরে হলো? না, এর আগেও কারা এসে করলো কাজটা? প্রিজাইডিং অফিসার কোন ভোট বিভিন্ন কেন্দ্রে জেলা মারা থেকে যায় আপনারা লোক নিয়ে এসে কাজটা এবং করলেন। অনেক প্রিজাইডিং অফিসার ভোট কেন্দ্রে মার খায়, অনেক প্রিজাইডিং অফিসার উইথড্র হয়ে চলে আসে কাগজপত্র নিয়ে, কতগুলো ইত্যাদি, পুলিশ মার ইত্যাদি। খেয়েছে, এই ধরনের কতগুলো অস্ত্র লুণ্ঠন ছিল, পরে উদ্ধার করা হয়েছে। এই ধরনের আচ্ছা ঘটনা। ফয়সাল ভাই, আপনার কাছে শুনি এই বিষয়ে। আমি প্রথমেই আপনাকে তারা অনুরোধ করবো, ভয় আপনি পেয়ে সঞ্চালক। ভোট দেন নাই। জি, আমি আপনার সব প্রশ্নের উত্তর দেবো। আপনাকে প্রথমেই অনুরোধ করব, আমার 2 জন বন্ধুবরকে আমি কথা বলার সময় দয়া করে একটু চুপ না, করুন। আপনি যদি- কারণ আমি আপনি যদি- আমি 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 কথা বলতে আমি রাজি। কথা বলার পর আমি বলবো না ভাই। আপনি যুক্তি, আপনার যুক্তি থাকলে আপনি যুক্তি অবশ্যই। আপনি যুক্তি বললে স্থাপন করবেন। আচ্ছা, অনুগ্রহ করে please। ফয়সাল ভাই বলেন। আমরা এখানে মিথ্যে কথা বলছি না, যদি বলে থাকি অসত্য বলছি। মিথ্যে আর অসত্যের মধ্যে পার্থক্য আছে। অসত্য আচ্ছা, কথা শুনি। বলে আটকাবেন। জি প্লিজ। যে প্রশ্নটা ছিল আমার প্রশ্নটা ছিল যে 5ই জানুয়ারি নির্বাচনে ভয় পেয়ে মানুষ উপজেলা নির্বাচনে ভোট দিতে যায়নি। 5ই জানুয়ারি নির্বাচনে শুধু ঠাকুরগাঁতে না, সারা বাংলাদেশে যে সহিংস ঘটনাগুলো ঘটেছিল সেটা ছিল জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনের কারণে। 5ই জানুয়ারি নির্বাচনকে এদেশের জনগণ প্রত্যাখ্যান করেছিল। আন্দোলনের একটি অংশ ছিল 5ই জানুয়ারি নির্বাচনকে প্রত্যাখ্যান করা। অপরদিকে পরবর্তীতে বিএনপি তার রাজনৈতিক কৌশলে যখন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করে, সেই উপজেলা নির্বাচনের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বিভিন্ন ধাপে নির্বাচন করা হয়েছিল এবং সেই ধাপগুলোতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ধাপে জনগণ তাদের সুস্পষ্ট রায় বিএনপিকে দিয়েছিল এবং আপনি খেয়াল করলে দেখবেন যে প্রত্যেকটি নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জিতে আসছিল। এখন আওয়ামী লীগ তার চিরাচরিত স্বভাবে যে বক্তব্যগুলো উপস্থাপন করে সেটা হচ্ছে যে আমরা সহিংসতা করেছি। প্রিজাইডিং অফিসারকে যে হত্যা করা হয়েছিল সেটা প্রিজাইডিং অফিসারকে সাধারণ মানুষ হত্যা করেনি, প্রিজাইডিং অফিসার নিহত হয়েছিল পুলিশের গুলিতে এবং পোস্টমর্টম রিপোর্টে সেই পুলিশের গুলির কথা উল্লেখ করা আছে। জনগণ যদি প্রিজাইডিং অফিসারের কাছ থেকে রাইফেল ছিনিয়ে নিয়ে, ও কি বলবে আমি জানি, প্লিজ আপনার ইন্টারাপ্ট করার সুযোগ নেই জনাব অনুরাংশ। আমি শেষ করি, সময় দেব, আমি সময় দেব। রাইফেল ছিনিয়ে নিয়ে যদি প্রিজাইডিং অফিসারকে হত্যা করে থাকে, তাহলে রাইফেল ছিনিয়ে নিয়ে পুলিশকে হত্যা করলো না কেন? আমার প্রশ্নটা খুব স্বাভাবিক, সাধারণ মানুষের প্রশ্নটা স্বাভাবিক। জনগণ যদি রাইফেল ছিনিয়ে নেয়, প্রিজাইডিং অফিসারকে হত্যা, প্রিজাইডিং অফিসার একটা, এই প্রিজাইডিং অফিসার আমাদের কেরানি স্যারের ছেলে, যে কেরানি স্যারকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনো পা ছুঁয়ে সালাম করেন। এই প্রিজাইডিং অফিসার একজন স্কুলের শিক্ষক এবং তিনি বিএনপি পন্থী একজন মানুষ। তাকে হত্যা করার কোনো কারণ এখন আমি বিএনপি পন্থী মানুষের নেই। এখন এই আন্দোলনগুলো বিভিন্ন জায়গায় ঘটেছে, এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আকার নিয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম শেপ নিয়েছে। জনগণ যখন একটা
আচ্ছা movement-এ যান, এইটা আমরা তখন বুঝলাম। একটা ছোট্ট ঘটনা ঘটতেই প্রশ্ন পারে। ছিল, আপনি Please। উত্তর দিতে চেয়েছিলেন। আপনার হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল যে মির্জা ফ্যামিলি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে ঠাকুরগাঁ বিএনপির সভাপতি এবং বিএনপির মহাসচিব, তারা সিনিয়র নেতাদেরকে সেভাবে সিনিয়র মূল্যায়ন করেন নেতাদেরকে না। মূল্যায়ন করা হয় না, বা সিনিয়র নেতাদেরকে শুধু না, মানে ওখানে অনেক নেতা আছে। বিএনপির সহসভাপতি আমি বিএনপিতে 8 জন সহসভাপতি আছে, আমি হচ্ছি 8 নম্বর সহসভাপতি। আচ্ছা, বিএনপিতে আমার আগে আরো 7 জন সহসভাপতি আছেন। সেখানে উনি যদি শুধু মির্জা পরিবারকেই যারা চাটুকারিতা করে, মির্জা পরিবারের উনি বলেছেন যে যারা চাটুকারিতা করেন তাদেরকেই গুরুত্ব দেন, তাহলে ওখানে তৈমুর সাহেবের মতন একজন লোক, পয়গাম আলীর মতন একজন লোক, অ্যাডভোকেট ডালিম চৌধুরীর মতন একজন লোক, ওবায়দুল্লাহ মাসুদের মতন একজন লোক, যারা মির্জা পরিবারের সাথে কোনোভাবেই সম্পৃক্ত নয়, তাহলে বিএনপির মূল নেতৃত্বে কিভাবে আসলেন? একজন ওখানকার তৈমুর রহমান হচ্ছে বর্তমান উপজেলা চেয়ারম্যান এবং বিএনপির সাধারণ সম্পাদক, পয়গাম আলী হচ্ছে সাংগঠনিক সম্পাদক, ওবায়দুল্লাহ মাসুদ হচ্ছে আমাদের ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি এবং ডালিম চৌধুরী হচ্ছে আমাদের ফার্স্ট সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। তাহলে এই নেতৃত্ব কিভাবে ঠাকুরগাঁতে আসে? তো এই ধরনের চিন্তা ভাবনা যারা করেন, আপনাদের কাউন্সিল কবে নাগাদ হতে পারে? আমাদের কাউন্সিল আমাদের কেন্দ্র থেকে বলবে, খুব শিগগিরই আমাদের কাউন্সিল হওয়ার সম্ভাবনা আছে। আমাদের কাউন্সিল বিভিন্ন জেলাতে শুরু হয়েছে, আমরা ছাত্র দলের কাউন্সিল শুরু করেছি, আমরা বিভিন্ন জায়গায় কাউন্সিল করছি, আমাদের এটা চলমান প্রক্রিয়া। এটা আওয়ামী লীগের কাউন্সিল কিছুদিন আগে হলো, সভাপতি সেক্রেটারি আছে, কিন্তু পূর্ণাঙ্গ কমিটি এখনো ঘোষণা করা হয় নাই। আমরা আরো আলোচনা করব, আমরা ছোট্ট বিরতির সময় আছে, বিরতির পর আপনাকে সময় দেব, ছোট্ট বিরতির পর আবার দর্শক ফিরে আসছি এই আলোচনায়। প্রিয় দর্শক, আরো একবার আমন্ত্রণ, আপনারা দেখছেন প্রসঙ্গ রাজনীতি, বিবিএস কেবলসের সৌজন্যে। আমরা ঠাকুরগাঁও জেলার রাজনীতি নিয়ে আজকে আলোচনা করছি। আমরা ফয়সাল ভাই, আপনাকে দিয়ে শুরু করি। কি অগ্রাধিকার ভিত্তিতে কোন কাজগুলো ঠাকুরগাঁওয়ের সব মানে করা দরকার, আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় সবচেয়ে আগে ঠাকুরগাঁ একটা কৃষিভিত্তিক এলাকা, এখানে কৃষি হচ্ছে মূল চালিকা শক্তি অর্থনীতির। এখানে সবার আগে যেটা করা উচিত সেটা হচ্ছে এটি কৃষি ভিত্তিক যে শিল্পগুলো, সেই শিল্পগুলোকে এখানে আমাদের হাতে সময় একদম কম, হাতে গুনে গুনে। অপরদিকে শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্র, এগুলোতে সরকারের নজর দেওয়া খুব জরুরি হয়ে গেছে। এবং বিশ্ববিদ্যালয় তো একদম পজিটিভলি, বিশ্ববিদ্যালয়ের যে বিষয়টা আছে এটা আমি বলতে যাচ্ছিলাম, এখানে একটি প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয়ের ও দাবি দীর্ঘদিন থেকে আছে এবং একটি আমাদের কিছু ছোট ভাই যারা এটা নিয়ে ইতিমধ্যে আন্দোলন চলছে, তারা বিভিন্ন পত্রপত্রিকায়, ফেসবুকে, সারা জেলায় তারা সেমিনার, সিম্পোজিয়ামে আন্দোলন করছে। আমি তাদের সাথে একাত্মতা ঘোষণা করছি এবং আমিও দাবি করছি যে ঠাকুরগাঁও একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের একান্ত প্রয়োজন। আচ্ছা আচ্ছা দাদা, বিনোদনের একদমই জায়গা নাই, কৃষিতে আপনাদের ওইভাবে কোনো প্ল্যানিং নাই, বিশ্ববিদ্যালয়ের কথাটা বললো বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, আমরা ঠাকুরগাঁও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা কিন্তু এই দাবি রেখেছি এবং আমাদের মাননীয় এমপি মহোদয় এটা নিয়ে চেষ্টা চালাচ্ছেন। আমাদের বিশ্বাস এই টেনিয়রে আমরা এটা করতে সফল হব। পাশাপাশি আমাদের যেটা মূল লক্ষ্য ছিল, আমাদের কিন্তু লক্ষ্য ছিল আর দুটা। সেটা হচ্ছে আমরা কিন্তু একসময় 96 পরে যখন আমরা ক্ষমতায় আসলাম, তখন কিন্তু ঠাকুরগাঁও ইপিজেড হওয়ার কথা ছিল। আমরা ইপিজেডের আন্দোলন করে ফেলছিলাম এবং ইপিজেড ওখানে চলে আসছিল, কিন্তু আমাদের বন্ধু বোরা তখন ক্ষমতায় ছিলেন। এই যে তখন এক সময় ওই সময় ওনারা এমন আন্দোলন করলেন, সেই ইপিজেডটা ঠাকুরগাঁও আউলিয়াপুর থেকে ওই এলাকার সমস্ত বিএনপি নেতৃবৃন্দদের দিয়ে এই ইপিজেডটা চলে গেল আমাদের শহীদপুরে। আমার বন্ধু ভাই আমার সাথে একমত হবেন, সুগার মিলটার অবস্থা একদম, সুগার মিল ইতিমধ্যে বিএমআরই হয়ে গেছে, কাজ শুরু হয়েছে। এখানে আপনাকে নতুন একটা তথ্য দিই, বিট দিয়ে, যেহেতু বিট 4 মাসের ফসল, বিট দিয়ে পৃথিবীর অন্য দেশে বিট দিয়ে সুগার উৎপাদন করা হয়, সুগার বিট এখানে দিয়ে এনআরএসে আবাদ হচ্ছে। এইটা দিয়ে আমরা আগামীতে এখানে সুগার মিলটাকে আরো বেশি চালন করার জন্য চেষ্টা চালাচ্ছি। আর এখানে যে আমাদের রেশম শিল্পটা 2002 সালে বিএনপি সরকার ক্ষমতায় এসে এটা বন্ধ করে দিয়েছিল, বন্ধ করে দিয়ে এটা কিন্তু পাবলিকের কাছে বিক্রি করে দেওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে বিএনপি আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় এসে আমরা কিন্তু সংসদীয় কমিটি দিয়ে এটা অলরেডি তদন্ত করে ঢাকা রেশম বোর্ডে গেছে। আমরা প্রত্যাশা করতেছি অতি সত্বর এই ব্যাপারটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। এটা এরশাদের আমলে বন্ধ করা হয়েছিল, বিএনপি এসে এটাকে ওপেন করেছে। 2002 তে এটা বন্ধ হয়েছে। আচ্ছা, 2002 তে। যে জিনিসটা মূল দরকার আমাদের এখানে, দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ মিল ভিটার মধ্যে যদি বড় ধরনের চিলিং প্রজেক্ট আছে, যেমন মিল ভেটা, ব্রাক, এরা চিলিং প্রজেক্ট করেছে, কিন্তু দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ বড় ধরনের জন্য কোনো যদি প্রতিষ্ঠান করা যায়, অথবা এগ্রি বেস্ট, যেটা আমার বন্ধুরা বলেন কথাটা সত্য, এগ্রি বেস্ট যেটা আমাদের ওখানে কাল্টিভেশন অনেক বেশি, সেখানে এগ্রি বেস্ট যদি কোনো প্রতিষ্ঠান করা যায় তাহলে হয়তো আমরা আরো বেশি। ধন্যবাদ। আমরা সম্ভাবনার কথা বলতে গেলে এবার আপনাদের তথ্য একটা জানাই যে সারা বাংলাদেশের মধ্যে এইবার প্রথম
বাংলাদেশ থেকে চাল বিদেশে রপ্তানি করা হচ্ছে। সারা বাংলাদেশের 1 নম্বর জেলা ঠাকুরগাঁয়ে, যেখানে 56,000 মেট্রিক টন চাল সরকার সংগ্রহ করেছে, সর্বোচ্চ এটা সারা বাংলাদেশের। এইখানে আমাদের 5,56,000 মেট্রিক টন চাল আমরা বছর উৎপাদন করি। সেই তারপর এখানে কৃষি ভিত্তিক কোনো প্ল্যানিং নেই। আরেকটা আপনাকে বলি, আলু উৎপাদন করি 4.5 লাখ মেট্রিক টন, ভুট্টা করি 2,26,000 মেট্রিক টন, গম করি 2,13,000 মেট্রিক টন, এবং আরেকটা আপনাদের একটু জানাতে চাই, সেটা হচ্ছে কাঁঠাল উৎপাদন হয় 22,000 মেট্রিক টন। একটা কাঁঠাল 5 টাকা 7 টাকা বিক্রি হয়, অনেক কাঁঠাল বিক্রি হয় না। কাঁঠালের জুস করা সম্ভব। আমাদের এইখান ঢাকা থেকে যদি কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান আমাদের ওই অঞ্চলে গিয়ে টমেটোর জুস, কাঁঠালের জুস, গমের বিভিন্ন আইটেম, ভুট্টার বিভিন্ন আইটেম, আলুর চিপস, সত্যিকার অর্থে আলুর চিপস যেটা আমরা বাজারে পটেটো চিপস খাই, আসলে এখানে তো কোনো পটেটো নেই। পটেটো চিপস, অনেক ধন্যবাদ। অনেক কিছু আলোচনা ছিল। বিডি কলেজে 200 জন শিক্ষকের পেছনে মাত্র 53 জন সেখানে কাজ করছে। এগুলো অনেক না, আমি আমাদের এখানে এরকম ইস্যু শেষ নাই। অনেক ধন্যবাদ। আমাদের সময় নেই, আমাদের রেলপথ চালু করতে হবে। রেলপথ সারের ঘাটতি নেই, আমাদের রেলপথ 4বার সময় গেছে, 4বার সময় বাড়ানোর পরও এখনো সেই কাজ শেষ হয় নাই। দ্রুত করতে হবে এবং আমাদের একটি উন্নত মানের রেল দিতে হবে। আমরা 10 ঘন্টা 15 ঘন্টায়। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যারা এই আলোচনা দেখছিলেন, আজকে শেষ করতে হচ্ছে। আগামীকাল হয়তো অন্য কোনো জেলা নিয়ে আলোচনা করবো। ভালো থাকবেন সবাই।